প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। চুপ্পুকে এখন এটা ক্লিয়ার যে অনেকটা জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। অনেকেই বলছেন যে অস্ত্রের মুখে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। হয়তো অস্ত্রটা তার বাবা তারেক রহমানের বাবা জিয়াউর রহমান যেভাবে বঙ্গভবনে আবু সাহেম সাহেবকে দেখিয়েছিলেন সেভাবে হয়তো না দেখালেও হয়তো কোথাও থেকে ফোন গেছে, একাধিকবার প্রেসার এসেছে, যার ফলে চুপ্পুকে চলে যেতে হয়েছে। কিন্তু এখন হলো কে পরবর্তী রাষ্ট্রপতি হবেন। আবারও বলছি, ডক্টর ইউনূস এখনো হাল ছাড়েননি। তিনি তার আন্তর্জাতিক প্রভুদের মাধ্যমে তারেক রহমানের সরকারের উপরে একটি চাপ অব্যাহত রেখেছেন। এদিকে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে যেই রাষ্ট্রপতি হোক তিনি যেন তার দলের ভেতর থেকে হয়, বাইরের কাউকে তারা রাষ্ট্রপতি করবার পক্ষে নয়। বিশেষ করে আওয়ামী লীগ যতবার দলীয় নেতার বাইরে রাষ্ট্রপতি করেছে ততবারই কোনো না কোনো সমস্যার মুখোমুখি তাদের হতে হয়েছে। সুতরাং সেই হিসেবে ক্যান্ডিডেট যারা ছিলেন মির্জা ফখরুল আলমগীর, ডক্টর মঈন খান, মিস্টার নজরুল ইসলাম কিংবা ডক্টর খন্দকার মোশাররফ, তো এখন যেটা আমরা জানতে পারছি যে মির্জা ফখরুল আলমগীরই পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন। মোটামুটি মির্জা ফখরুলকে জানিয়ে দেওয়া হয়েছে, তার শারীরিক চেক আপ করা হচ্ছে, তার বাসায় এবং তার সিকিউরিটি বাড়ানো হয়েছে। সো মোটামুটি তিনি নিশ্চিত যে তিনি পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন এবং সেভাবেই সরকারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে। আরেকটি নাম আমরা খুব শুনছি, সেটি হলো আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে খ্যাত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান। আইরিন খান তারেক রহমানের স্ত্রীর দিক দিয়ে আত্মীয়, তো সেদিক দিয়ে একটি সমালোচনা আছে স্বজন প্রীতির। যদিও বিএনপি স্বজন প্রীতি, দলীয়করণ এগুলোর কোনো অভিযোগ গায়ে মাখে না, কারণ সম্প্রতি আপনারা দেখেছেন যে 12টি প্রতিষ্ঠানের একদম প্রধান চেয়ারম্যান এই ধরনের, যেখানে সাধারণত অভিজ্ঞ আমলাদের দেওয়া হতো সেখানে সরাসরি দলের লোকদের নিয়োগ দেওয়া হয়েছে এবং এমন এমন নিয়োগ দেওয়া হয়েছে যাদের আদৌ অত বড় প্রতিষ্ঠান চালানোর মতো অভিজ্ঞতা আছে কিনা। দুষ্টু লোকেরা বলছেন প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা খুব জরুরি নয়, বরং ওই সব প্রতিষ্ঠান অধিকাংশ ক্ষেত্রে খুব লাভজনক এবং সেখানে দুর্নীতির ব্যাপক সুযোগ রয়েছে। সুতরাং এই দলীয় লোকদের নিয়োগ দেওয়া হয়েছে মূলত সেই সব প্রতিষ্ঠান থেকে লুটপাট করবার জন্য। দুষ্টু লোকের এই কথাটার আমি কোনো মন্তব্য করিনি, মানুষ অনেক কথাই বলে, বাট এই যে দলীয়করণ, এই যে স্বজন প্রীতির যে উদাহরণ বিএনপি সৃষ্টি করলো, এটা ভবিষ্যতের জন্য খুব খারাপ নজর হয়ে থাকবে। যাই হোক, বলছিলাম আইরিন খান, বিএনপির অধিকাংশ নেতাই আইরিন খানের ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করছে। তারা মনে করেন যে আইরিন খান ডিপ স্টেটের লোক এবং আইরিন খান ডিপ স্টেটের নির্দেশ পেলে তারেক রহমান যে তার আত্মীয় এটি মুহূর্তেই ভুলে যাবেন এবং সরকার বেকায়দায় পড়লে তারা আইরিন খানের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা নাও পেতে পারেন। যদিও আইরিন খানের পক্ষে দেখবেন যে মিডিয়ায় একটা সুপরিকল্পিত প্রচার চলছে। এমনও বলা হচ্ছে যে আইরিন খান চাইলেই যখন তখন ট্রাম্পকে ফোন করতে পারেন। আমি জানি না এটা কতটুকু সত্য, কিন্তু আইরিন খান সম্পর্কে যা বলা হচ্ছে সেটা অনেক ক্ষেত্রে একটু বাড়িয়ে বলা হচ্ছে। তো শেষমেশ দেখা যাক। আমাদের সূত্র নিশ্চিত করেছে যে মির্জা ফখরুল আলমগীরই হবেন পরবর্তী রাষ্ট্রপতি। এদিকে গতকাল আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের সাথে মিটিং করেছেন। এই মিটিং এ ব্রেন্ট ক্রিস্টেনসন যে অফারটা দিয়েছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ডেটাবেজ এবং ইতিহাস সংরক্ষণে আমেরিকান ন্যাশনাল আর্কাইভস এবং আরো যেসব সম্পর্কিত প্রতিষ্ঠান আছে তারা হেল্প করবে। এটি শোনার পর থেকেই আমি আসলে মিলাতে পারছি না যে ব্রেন্ট ক্রিস্টেনসনের আসলে কাজ কি। তিনি যে মূল অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিলেন, সিনেট হিয়ারিং এ বলেছিলেন বাংলাদেশে চীনের প্রভাব কমানোর, সেই জায়গায় কিন্তু তার কোনো সাফল্য নেই।
তিনি আছেন খাওয়া দাওয়া নিয়ে, তিনি আছেন পুলিশের এক্সারসাইজ নিয়ে, বডি ফিটনেস নিয়ে, তিনি আজ এখানে কাল ওখানে দৌড়াদৌড়ি করছেন, তিনি রিক্সা মার্কিন পতাকার আদলে রং করে উপহার হিসেবে দিচ্ছেন। মূল কাজ বাদ দিয়ে এখন তিনি এসেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংরক্ষণে। তিনি কোন দেশের রাষ্ট্রদূত? আমেরিকার রাষ্ট্রদূত। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমেরিকার ভূমিকা কি ছিল? সেই ভূমিকার কথা কি আমরা ভুলে গেছি? আমরা কি ভুলে গেছি যে এই আমেরিকা বাংলাদেশ যেন স্বাধীন না হতে পারে সেই জন্য তাদের সপ্তম নৌবহর পাঠিয়েছিল? সেই সপ্তম নৌবহরে পারমাণবিক বোমা ছিল এবং প্রয়োজনে বাংলাদেশে হিরোশিমা নাগাসাকির মতো পারমাণবিক বোমা ফেলবার নির্দেশ দেওয়া ছিল। সেদিন যদি সোভিয়েত ইউনিয়ন যদি কাউন্টার না দিত, যদি তারা পারমাণবিক সাবমেরিন নিয়ে ওই সপ্তম নৌবহরের দিকে না এগোতো, তাহলে বাংলাদেশের কপালে সেদিন কি জুটতো সেটা নিয়ে আসলেই চিন্তার বিষয়। এবং সেই সময় আমাদের মুক্তিযুদ্ধে সহায়তাকারী দেশ ভারত এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন যে তৎপরতা দেখিয়েছিল এবং ওই জাহাজকে ঠেকিয়ে দিয়েছিল ওই সপ্তম নৌবহর, তো সেই যুদ্ধের পরাজিত শক্তি হলো আমেরিকা। তো আমেরিকার হাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কতটা শুদ্ধভাবে লিপিবদ্ধ হবে এই প্রশ্ন স্বভাবতই করা যায়। আমেরিকা নিজে যখন ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার পরে 60 থেকে 70,000 তাদের রাজাকার আমেরিকা ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিল এবং সেই সকল রাজাকারের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছিল। আজকে বাংলাদেশে 71-এর যেসব রাজাকার ছিল তাদের ব্যাপারে আমেরিকার অবস্থান কি? সুতরাং এটা ভীষণ একটা উদ্ভট ব্যাপার যে বেশি দামে গম বেচতেছে, বেশি দামে এলএনজি বেচতেছে, তাতেও হচ্ছে না। এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার নতুন প্রকল্প নিয়ে নেমেছেন এই কাজে কর্মে ব্যর্থ মার্কিন রাষ্ট্রদূত। এটা শোনা যায় যে তার কাজের পারফরমেন্স দেখে মার্কিন সরকার কিন্তু মাঝে তাকে বাংলাদেশ থেকে তুলে নেওয়ারও কথা ভেবেছিল একবার। আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এই যে মার্কিন ছলচাতুরি এবং ইতিহাস বিকৃতির যে উদ্যোগ তারা নিয়েছে, এটির একটি প্রতিবাদ করা উচিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অনেকভাবেই লিপিবদ্ধ আছে, এমনকি মুক্তিযুদ্ধের ইতিহাস 16 খণ্ডে লিপিবদ্ধ আছে। তো সেগুলো বাংলাদেশের সরকার করবে, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার যখন ক্ষমতায় আসে তারা করবে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির কাছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হোক, এটা আমরা চাই না। ট্রাম্প কি ধীরে ধীরে বুঝতে পারছেন যে তার ভারতবর্ষ এবং বাংলাদেশকে ঘিরে যে নীতি, সঙ্গে মায়ানমার, সেই নীতি ভারতবর্ষকে চটিয়ে হবে না। ভারতবর্ষকে অস্থির করার চেষ্টা করেছেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে দিয়ে বলা যায়। অন্যদিকে ট্যারিফ, তারপর রাশিয়ার তেলের কেনার উপরে তার একেবারে অত্যাধিক ট্যারিফের সেই হুঙ্কার, কখনো 100%, কখনো 500%। দেখছে কোনো দিকে কোনো লাভ হচ্ছে না। চীনের দিকে ভারত না ঝুঁকলেও কাছাকাছি একটা ভারত চীন সম্পর্ক তৈরি হচ্ছে, কারণ বর্ডার ডিসপুটটা মিটে গিয়েছে। কিন্তু চীনও কি থেমে আছে? আন্তর্জাতিক কূটনীতিতে কেউ কিন্তু নিজের জমি এক বিন্দু ছাড়ে না, চীন তো ছাড়েই না। ভারতও সঙ্গে সঙ্গে লেগে আছে। এখন আগে আমি আমেরিকার কথাটা বলে দিই।
আমেরিকার আমাদের রাষ্ট্রদূত যিনি সার্জিও গোর, তিনি সম্প্রতি বলেছেন ট্রেড নেগোসিয়েশন যে তার হচ্ছে না ভারতের সঙ্গে, একটা ডেডলক হয়ে আছে। এত যে G7 তেল টেল পারলেন, মাই গ্রেট ফ্রেন্ড, এ টাফ নেগোসিয়েটার, গ্রেট ম্যান বলে ট্রাম্প যে এত সুখ্যাতি করলেন, হ্যান্ডশেক ছাড়া তো গলায় গলায় তো মেলা হলো না। অর্থাৎ মোদিজি ওই বলেছেন একবার অবিশ্বাসের পাত্র হয়ে গেলে মোদিজি আর বিশ্বাস করবেন না, যেমন বিএনপিকে আর বিশ্বাস করছেন না। আমি বলি না, কূটনীতিতে প্রতি মুহূর্তে খেলা চেঞ্জ হচ্ছে। এখন ভারতকে খুশি করার জন্য ট্রাম্প উঠে পড়ে লেগেছে। তিনি ভারত আসার ইচ্ছা প্রকাশ করেছেন G7 এর মিটিং, পার্শ্ব বৈঠকে। ভারত হ্যাঁ না কিছুই বলেনি, একটা আমন্ত্রণ পত্র পাঠায়নি যে আপনি আসুন। এবারে আসি চায়না প্রসঙ্গে। চায়না ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছে, পাশাপাশি বাংলাদেশের সঙ্গে নানান রকম চুক্তি করছে। সেটা আপনার তিস্তা ব্যারেজ হোক, আপনার ফাইটার জেট হোক, আপনার এবি সিস্টেম হোক, নানান রকম সমঝোতা পত্র তৈরি হচ্ছে। এটা না আমেরিকা ভালো চোখে দেখছে, না ভারত ভালো চোখে দেখছে। ভারত মুখে কিছু বলে না। ভারত কি করেছে, গ্রেট নিকোবর আইল্যান্ড, যেটা মালাক্কা স্টেট, তার একেবারে কাছাকাছি, সেই মালাক্কা স্টেটের কাছাকাছি গ্রেট নিকোবরে ভারত কি করছে শুনুন। ভারত মহাসাগরে নিজের ক্ষমতা বাড়াতে এবং দেশের অর্থনৈতিক প্রতিরক্ষা মজবুত করতে ভারত সরকার গ্রেট নিকোবর এবং লাক্ষাদ্বীপের মতো দূরবর্তী দ্বীপগুলিতে প্রায় 9 থেকে 10 বিলিয়ন ডলারের বিশাল অঙ্কের অর্থ লগ্নি বা বিনিয়োগ করছে। এই বিনিয়োগের মূল লক্ষ্য দ্বীপগুলির পরিকাঠামো উন্নত করা এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা। মূল উন্নয়ন প্রকল্প সমূহ গ্রেট নিকোবর মেগা প্রকল্প প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলার, মানে হচ্ছে আপনার 90,000 কোটি টাকার একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখানে কি থাকছে, ট্রান্সশিপমেন্ট পোর্ট, মালাক্কা প্রণালীর কাছে একটি বিশাল কন্টেনার টার্মিনাল, বিমানবন্দর, বিদ্যুৎ, একটি গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর এবং গ্যাস ও সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে, লাক্ষাদ্বীপে পর্যটন কেন্দ্র করবে এবং লাক্ষাদ্বীপে যেটা প্ল্যানে আছে সেখানেও একটা সমুদ্র বন্দর করা হবে, যেটা এখানে উল্লেখ করা নেই। কৌশলগত পরিবেশ প্রভাব কি পড়বে, মালাক্কা প্রণালীর কাছাকাছি অবস্থান হওয়া একটি সামুদ্রিক বাণিজ্যের নজরদারি এবং দেশের সুরক্ষা ব্যবস্থায় সাহায্য করবে। এই যে মালাক্কা প্রণালী আছে না, এই মালাক্কা প্রণালী হচ্ছে ভারতের একেবারে লাক্ষা গ্রেট নিকোবরের একেবারে সামনে 100 কিলোমিটারের দূরে। আর চীন বলে রেখে দিয়েছে যে এই মালাক্কা প্রণালী হচ্ছে আমাদের রেড লাইন। মালাক্কা প্রণালী দিয়েই একমাত্র চীনের জাহাজ বেরোতে পারে। চায়না সি হয়ে চীনের জাহাজ একমাত্র ভারত মহাসাগর, বঙ্গোপসাগর হয়ে আটলান্টিকে যেতে পারে এই মালাক্কা স্টেট দিয়ে।
এখন কোনোভাবে যদি ভারত 100 কিলোমিটারের মধ্যে যে কোনো পাল্লার মিসাইল রেখে দিল এবং যুদ্ধপথ নিয়ে গিয়ে ওখানে আটকে দিল, চীন বেরোবে কি করে? তার জন্যই চীন ওই আপনাদের বাংলাদেশের মংলা বন্দর নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, যে একটা বাইপাস করা থাক। ভেতরে ভেতরে সব খেলা চলছে, ভারত মুখে কিছু বলছে না, কিন্তু চীন যেমন পেছনে পেছনে খেলছে বাংলাদেশের হয়ে, ভারত তেমনি নিজের নিরাপত্তার স্বার্থ দেখিয়ে ভারত চীনকে ব্লক করার চেষ্টা করছে। এই হচ্ছে কূটনৈতিক খেলা। এখন এই খেলায় সব থেকে বেশি অপাঙ্ক্তেয় হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কাকে ক্ষুব্ধ করেননি? তিনি রাশিয়াকে ক্ষুব্ধ করেছেন, তিনি চীনকে ক্ষুব্ধ করেছেন, তিনি ভারতকে ক্ষুব্ধ করেছেন। এখন যে ট্যারিফ না, যেটা 200% না 500% হুঙ্কার দিয়েছেন, সেটা এখন বলছে আমরা 10% অথবা 5% নিয়ে আসবো। পীযূষ গোয়ালকে বলেছেন সার্জিও গোর। দয়া করে ডেডলকটা ছাড়া, দেশের মানুষ তো খেতে পাচ্ছে না। মানুষ যদি খাবার না পায়, মশলাপাতি না পায়, দুগ্ধজাত প্রোডাক্ট যদি না পায়, যেটা ম্যাক্সিমাম ভারত এবং কলম্বিয়া থেকে আসে, ভারতটা ম্যাক্সিমাম শাক সবজি যাই বলুন না কেন সব ভারত থেকে যায়, মাছ মাংস সব। এখন পুরোটা ডেডলক হয়ে রয়েছে। ওয়ালমার্টে গেলে আপনি দেখবেন থরে থরে সমস্ত ফাঁকা, আর যেগুলো আছে সেগুলো হচ্ছে কলম্বিয়ান, যেগুলো ওরা পছন্দ করে। কলম্বিয়া ক্যাবেজ, যে আপনার মানে বাঁধাকপি, তা ফুলকপি, আলু তো জঘন্য, এত লম্বা লম্বা গাজর, হাইব্রিড গাজর খেতে চায় না ওরা, ও যে স্যালাড ছাড়া তাদের চলে না। ইন্ডিয়ান কুকুম্বার মানে শসা ছাড়া তাদের মুখে রয়েছে না। কাবুলের বেদানা তো কাবুল থেকে সোজা আসে না, বা কাবুল থেকে যত আনার থেকে আরম্ভ করে যত আপনার আখরোট ফাখরোট সমস্ত তো ভারত হয়ে আসে, ভারত হয়ে যায় আমেরিকাতে। ভারতের সঙ্গে যদি ডেডলক হয়ে থাকে, তাহলে না পাবে কাজু, না পাবে পেস্তা, না পাবে বাদাম, না পাবে আখরোট, কিছুই পাবে না, পাচ্ছে না। সেক্ষেত্রে প্যাচে পড়ে আছে কে? প্যাচে পড়ে আছে আমেরিকা, আর মধ্যিখানে রয়ে গেছে বাংলাদেশ। প্রথমে বাংলাদেশে ইউনূস সরকারকে নিয়ে এলো, ইউনূস সরকার এসে তো পুরো ব্যর্থ হয়ে গেল, দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি করলো। তারপরেতে ভারতের শরণাপন্ন হয়ে ভারত এবং আমেরিকা মিলে বিএনপিকে ক্ষমতায় বসালো, তারেক রহমানকে রীতিমতো মুচলেকা লিখিয়ে। এখন সে তারেক রহমানও গদ্দারি করেছে। তারেক রহমান কি করেছেন? চীনের কোলে উঠে গিয়ে বসেছেন। তার ফলেই এই সার্জিও গোরের এই সফর, এবং সেখানে সফরে যা যা আলোচনা হবে সে সবই তো প্রকাশ পাবে ধীরে ধীরে। তখন দেখবেন আপনাদের উপরে চাপটা কিরাম আসে। আমি যেটা বলেছিলাম না, দীর্ঘদিন ধরে বলে আসছি, চাপ কতটা বাড়বে। ট্রাম্প আসার জন্য উন্মুখ হয়ে রয়েছেন, মোদিজি ডাকছেন না। এটা ট্রাম্পের কাছে যে কতটা অপমানজনক সেটা আর কেউ না জানুক, কেউ না বুঝুক, অন্তত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতের সঙ্গে
গদ্দারি করার ফল কি কি হতে পারে, আর ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে, চীন কি খেলছে বাংলাদেশের সঙ্গে এবং ভারতের সঙ্গে এবং মায়ানমারে ব্যাকডোরে মায়ানমারের সঙ্গে, তার জন্য ভারত যেটা করছে সেটাও আপনাদের পরিষ্কার করে দিলাম। জিও পলিটিক্যালি জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই অবস্থায় যার ফেরার কথা তিনি ক্যামোফ্লেজিং ওয়েতে এমন ভাবে ফিরবেন যা আপনারা ধরতে পারবেন না। ক্যামোফ্লেজিং ওয়েতে সেটা কি আমি নিজেও জানি না। সব জায়গায় হাত দিতে গিয়ে সরকারকে নিজের হাত পুড়িয়ে ফেলতে যাচ্ছে। 32 যুগ্ম সচিবকে এক ঝটকায় বাধ্যতামূলক অবসর। প্রশাসন, পুলিশ কিংবা সেনাবাহিনী বাদ যাচ্ছে না কোনো ক্ষেত্রেই। কিন্তু প্রশ্ন হলো, সরকার কি সব জায়গায় হাত দিতে গিয়ে নিজের হাতে পুড়িয়ে ফেলবে? আর 2018 রাতের ভোটের পর 2026 আগের দিনের ভোট, তাহলে আজকের কর্মকর্তাদের ভবিষ্যৎ কি? আজকে যারা 2026 নির্বাচনে দায়িত্ব পালন করেছে তাদের কি হবে? শেষ কোথায় এই ভয়ঙ্কর পরিস্থিতির? দর্শক, আপনারা জানেন যে গতকালকের ঘটনা, 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক আদেশে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সরকারের 32 জন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাকে। কিন্তু কারা এই কর্মকর্তা, কি ছিল তাদের অপরাধ? অনুসন্ধানে দেখা যাচ্ছে বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তাদের অনেকেই 2018 সালের বহুল আলোচিত ও বিতর্কিত জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন জেলায় ডিসি বা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দীর্ঘদিন ধরে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অলস বসেছিলেন। শেষ পর্যন্ত তাদের চাকরি হারিয়ে গেল। তবে ঘটনা কেবল জনপ্রশাসনের এই 32 জন যুগ্ম সচিবের মধ্যেই সীমাবদ্ধ নেই। আপনি যদি পুরো প্রশাসনিক ব্যবস্থার দিকে তাকান তবে দেখতে পাবেন প্রশাসন, পুলিশ কিংবা সামরিক বাহিনী কোনো খাতেই কিন্তু বাদ যাচ্ছে না। একের পর এক পদচ্যুতি, বাধ্যতামূলক অবসর এবং বরখাস্তের ঘটনা ঘটে চলেছে। বিশেষ করে আমাদের সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীতে মাঝে মধ্যেই শোনা যাচ্ছে নানা চাঞ্চল্যকর কাহিনী। সেনা হেফাজতে নেওয়া হচ্ছে বিভিন্ন